যেই মেঘগুলো একটু আগেও পুরো আকাশকে থমথমে করে রেখেছিল সেই মেঘগুলো এখন গলে গলে হালকা বর্ষণে রূপ নিয়েছে। গুমোট নিস্তব্ধ রাত মুহূর্তের ব্যবধানেই বৃষ্টির টুপটাপ ছন্দে মূর্ছনা তুলেছে। যুবরাজের গোল্ডেন ডুডল পোষা কুকুরটিও বোধ হয় এতক্ষণে তন্দ্রাচ্ছন্ন হয়ে আছে। এমন শীতল রোমাঞ্চকর পরিবেশে ঘুম উধাও হয়েছে যুবরাজের। আজকাল অ্যালকোহলও তাকে কাবু করতে ব্যর্থ হচ্ছে। রাজ্যের নিষ্পাপ মুখের দিকে এক দৃষ্টিতে অবাক হয়ে ভ্রুকুচকে তাকিয়ে রয়েছে যুবরাজ। এটা কি হলো? সামান্য এইটুকুন দেখেই মেয়েটা জ্ঞান হারালো। এরকম পিঁপড়ের আত্মা নিয়ে এই মেয়ে পুলিশের স্পেশাল ফোর্সে কিভাবে নিয়োগ পেয়েছে? রাজ্যের হাত ভালো করে পরখ করে নিল যুবরাজ। ধবধবে ফর্সা হাতটি একদম কবজি থেকে কুনুই পর্যন্ত লম্বা মোটা হয়ে ছিলে দগদগে হয়ে আছে। পুরোটা হাত গরম হয়ে গোলাপি বর্ণ ধারণ করেছে। মেয়েটির পুরো গলা জুড়ে যুবরাজের হাতের আঙ্গুলের ছাপ স্পষ্ট। কপালেও সামান্য লালচে ফোলা দেখা যাচ্ছে। ফুস করে লম্বা দীর্ঘশ্বাস ফেলে চট করে রাজ্যকে কোলে তুলে নিজের বেডরুমের দিকে অগ্রসর হল যুবরাজ। না চাইতেও মেয়েটা বারবার সামনে এসে মুসিবত খাড়া করছে। এই মেয়ে কি জানে আমি তার জন্য কতটা খতরনাক। নিজের ধবধবে সাদা তুলতুলে নরম বিছানায় আলতো করে পরম মমতায় ভালোভাবে রাজ্যকে শুইয়ে দিল যুবরাজ। বালিশটা একটু নিচু করে মাথায় হাত বুলিয়ে পায়ের কাছের পাতলা কাঁথাটা কোমর পর্যন্ত টেনে এসির পাওয়ার কমিয়ে দিল। রাজ্যের ঘুমন্ত মুখশ্রী যুবরাজকে বারবার খুব করে টানছে। গোলাপি খসখসে ঠোঁট জোড়া যুবরাজের মনকে অশান্ত করে তুলেছে থেকে থেকে। অস্থির মনকে শান্ত করতে না পেরে টুপ করে নিজের উষ্ণ মসৃণ অধর জোড়া ছুঁয়ে দিল রাজ্যের শীতল খসখসে ওষ্ঠে। এরপর দ্রুত নিজেকে স্বাভাবিক করে উঠে দাঁড়াল। নিজের এহেন সর্বনাশের জন্য তুমি নিজেই দায়ী মেয়ে। পরে আমাকে দোষ দিলে সেটা আমি মানব কেন? ভালোবাসার ব্যাপারে যুবরাজ 100-তে 100। নিজেকে নিজেই ভুজুং ভাজুং বুঝো দিয়ে মেডিকিট বক্সটা নিয়ে রাজ্যের পাশে একটা চেয়ার টেনে বসল যুবরাজ। রাজ্যের চিকন সরু হাতটি টেনে নিয়ে একটা কটন প্যাডে হ্যাক্সিসোল লাগিয়ে সামান্য ফু দিয়ে দিয়ে ক্ষতটা পরিষ্কার করে নিল। হ্যাক্সিসোল লাগানোর সাথে সাথেই হুঁশহীন মানবীর শরীর কিঞ্চিত ঝাঁকুনি দিয়ে কপালটা কুঁচকে উঠল। যুবরাজ বুঝতে পারল হাতে জ্বলুনি হচ্ছে। রাজ্যকে এই মুহূর্তে যুবরাজের কাছে অসহায় ছোট একটা বাচ্চা মনে হচ্ছে। যেই বাচ্চা একটু ব্যথা পেলেই ভ্যা ভ্যা করে কাঁদে। যুবরাজ একটা অয়েন্টমেন্ট নিয়ে ছিলে যাওয়া জায়গাটায় এমন আলতো হাতে লাগিয়ে দিল যেন শরীর টেরই পেল না এখানে কারো আধিপত্য বিস্তার হচ্ছে। এরপর সাদা রিবন গজ নিয়ে কবজি থেকে কুনুই পর্যন্ত ভালোভাবে পেঁচিয়ে নিজের কাজ শেষ করল। এরপর মেডিকিট বক্স রেখে স্টেথোস্কোপ আর প্রেসার মাপার মেশিন নিয়ে অভিজ্ঞ ডাক্তারের ন্যায় কার্যক্রম চালাল। প্রেসার একদম লো, পালস খুব ধীর গতিতে চলছে। মনে হচ্ছে কয়েকদিনের স্ট্রেচে শরীর দুর্বল হয়ে গিয়েছে। মেয়েটা ঠিকঠাক খায় না নাকি? আমি এই মেয়ের বশ হলে প্রথম দিনেই চাকরি থেকে আউট করে বউ বানিয়ে খাঁচায় বন্দি করে রাখতাম আর সারাদিন তুলে তুলে খাবার খাওয়াতাম। এত কেয়ারলেস কোনো মেয়ে হয়? যুবরাজ নিজে নিজেই বকবক করতে করতে একটা ইলেকট্রোলাইট স্যালাইন এনে রাজ্যের হাতে লাগিয়ে দিল। এই মেয়েকে বিয়ে করলো তো বাসাতেই একটা ডাক্তারখানা খুলতে হবে দেখা যাচ্ছে। কি সাংঘাতিক মুসিবত! নিজের জন্য আনা মেডিসিন তো এখন দেখছি আমার আগে আমার বউয়েরই লাগবে। থতো খেলবো না। এদিকে এনি বেনজির আশফির বাসার নিচে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজ্যকে ফোনের উপরে ফোন দিয়ে যাচ্ছে। কিন্তু বেচারি রাজ্য ফোন তো রিসিভ করছেই না, মেসেজ দিয়েও কোনো ফিডব্যাক জানাচ্ছে না। আমাকে মেসেজ পাঠিয়ে এই মেয়ে কোথায় গেল? গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে অলরেডি। এত রাতে একা একা বাড়ি ফিরব কিভাবে? একা একা বিড়বিড় করতে করতে চতুর এনি চারপাশে তীক্ষ্ণ নজর বুলাল। এরিয়াটা একদম ফাঁকা। কেমন একটা গা ছমছমে ভাব। নিজের ফোনের স্ক্রিন অন করে সময় দেখে নিল এনি। রাত প্রায় 1:30টার কাছাকাছি। ফোন পকেটে পুরে টর্চ জ্বালিয়ে অ্যাপার্টমেন্টের ব্যাক সাইডে চলে গেল সে।
অ্যাপার্টমেন্টের পিছনে বড় একটা আম গাছ রয়েছে, সেটা দিয়ে ইজিলি বেনজির আশফির বেকনিতে যাওয়া যায়। ভূত যেহেতু ধরতেই এসেছি, তাহলে একদম গাছের গুড়ি থেকেই শুরু করা যাক। টর্চ জ্বালিয়ে গাছের দৃশ্যমান সকল অংশ পরখ করে নিল এনি। সন্দেহজনক কিছুই পাওয়া গেল না এখানে। দুনিয়াতে ভূত প্রেত বলতে কিছুই নেই। আমি ড্যাম সিউর এটা কোনো মানুষের কাজ। কিন্তু কাজটা করল কোন বেটা? মাঝারি সাইজের আম গাছটাতে উঠতে বেশ বেগ পোহাতে হলো এনিকে, কারণ বৃষ্টির ছিটায় গাছ পিচ্ছিল হয়ে গিয়েছে অনেক। 2 মিনিটের কাজ 10 মিনিটে করে হাঁপিয়ে উঠল এনি। কোনো মতে 3 তলার বেকনিতে পৌঁছে হাঁটুতে ভর দিয়ে বড় বড় দম ফেলল সে। এরপর রুমে ঢুকে বেলকনির দরজা লাগিয়ে পুরো বাসা আলোকিত করল লাইটস জ্বালিয়ে। বিশাল বড় ফ্ল্যাট। বেনজির আশফি আর তার স্ত্রী একাই থাকেন এখানে। 2টো ছেলে মেয়ে আছে উনাদের, তারা বিদেশ পড়াশোনা করেন রুমানার বোনের কাছে। বেনজির আশফির ধারণা, বাংলাদেশের পড়াশোনার কোনো মূল্য নেই। সার্টিফিকেট অর্জন করে চাকরি পাবার চাইতে শিক্ষিত মানুষ হওয়া আগে জরুরি। এনি মনে মনে ভাবে, ভদ্রলোকের নীতি ঠিক আছে। এত এত লেখাপড়া করে যদি মানুষই না হওয়া গেল, তবে কিসের দাম রইল বড় বড় ডিগ্রির? বেনজির আশফির কক্ষ তল্লাশি চালাতে চালাতে এনি অদ্ভুত সুন্দর একটি রুমাল দেখতে পেল বেড সাইড টেবিলের উপর। ঝটপট হাতে গ্লাভস পরে সেই রুমালটি একটা জিপার ব্যাগে ভরে নিল। মস্তিষ্ক সজাগ হতেই এনির মনে পড়ল, চিপ বারবার একটা সুগন্ধি রুমালের কথা বলছিলেন। এই রুমালের ভেতরই লুকিয়ে আছে আসল রহস্য। এখন এই রুমালই আমাকে ভূত পর্যন্ত নিয়ে যেতে হেল্প করবে। আজকে কোনোভাবেই যুবরাজের অক্ষিপ্তে নিদ্রা ধরা দিচ্ছে না। চোখ বুঝলেই রাজ্যের জ্ঞান হারানোর সময়টার কথা বারবার মনে পড়ছে। আচ্ছা, মেয়েটা কি জাদুকরি? সে আমার পুরোটাই কিভাবে কবজা করেছে? যদি মেয়েটাকে আমি না পাই, তাহলে আমি বাঁচব কি করে? হঠাৎই রেস্টুরেন্টের কথা মাথা চারা দিতেই পায়ের রক্ত ছলকে মাথায় উঠে গেল যুবরাজের। শোয়া থেকে দুম করে উঠে বসে রাজ্যের কক্ষের দিকে পা বাড়াল। এই মুহূর্তেই আমাকে জানতে হবে শেরহামের সাথে তার কিসের সম্পর্ক। কেন সে ওই নরখাদকের সাথে দেখা করতে গিয়েছে রেস্টুরেন্টে? যুবরাজ রাজ্যের কক্ষে এসে রুমের লাইটস জ্বালিয়ে হনহন করে রাজ্যের বিছানার কাছে এসে দাঁড়াল। রাগে তার চোখ দুটি জ্বলন্ত অগ্নি শিখার মতো হয়ে আছে। আপনা আপনি 2 হাত মুষ্টিবদ্ধ হয়ে চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। এদিকে মেয়েটি পরম সুখের নিদ্রা গিয়েছে। বড় বড় পাপড়ি যুক্ত বন্ধ চোখ দুটো যেন শিল্পীর আঁকা ছবি। ভরাট গোলাপি গাল দুটো পাকা আপেলের মতো লাগছে যুবরাজের কাছে। বেঘরে মেয়েটি 2 ঠোঁট নাড়িয়ে চুকচুক শব্দ করছে। এই দৃশ্য দেখে ফিক করে হেসে দিল যুবরাজ। যেই পরিমাণ রাগ নিয়ে যুবরাজ এই কক্ষে প্রবেশ করেছিল, মেয়েটির এমন কোমল তুলতুলে আদুরে মুখশ্রী দেখে নিমিষেই সেই রাগ পানিতে পরিণত হল। দ্রুত রুমের লাইট নিভিয়ে ধীরে ধীরে বিছানায় উঠে রাজ্যের পাশে চুপ মেরে শুয়ে গেল সে। নিজের হাতের উপর রাজ্যের মাথা রেখে আরেক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে চোখ বুজল। এবার ঘুম পাচ্ছে আমার, খুব ঘুম পাচ্ছে। তোমার উষ্ণতাবিহীন আমার ঘুমও পালিয়েছে জান। আমি পাগল হয়ে যাচ্ছি দিনে দিনে। আমি উন্মাদ, বদ্ধ উন্মাদ। ঘুটঘুটে অন্ধকার একটি কক্ষে 25 কি 26 বছর বয়সের এক তরুণের গলা টিপে ধরে আছে লম্বা চওড়া শক্তপোক্ত এক লোক। সারা শরীর তার কালো কাপড়ে আবৃত, যার কারণে অজ্ঞাত ব্যক্তির সঠিক বয়স অনুমান করা দুষ্কর। এই অন্ধকার কক্ষের মাঝেও লোকটির অদ্ভুত চোখ হিংস্রতা ছড়াচ্ছে। সাধারণ মানুষের চাইতে এই লোকের চোখের মণি ভীষণ আলাদা। 2 পাশে 2 রঙের মণি। কক্ষের সকল নিস্তবতা ভেদ করে হুঙ্কার দিয়ে উঠল লোকটি। বল তোতলা মামুন কোথায় আছে? যদি কোনো কিছু গোপন করার চেষ্টা করেছিস, তাহলে এই ঘরের মেঝেতেই দাফন করে দেব তোকে। মানুষ তো দূরে থাক, কাকপক্ষীও জানবে না তোর সমাধির খবর। শক্ত হাতে গলা চেপে ধরায় যুবকের কথা বলার সকল শক্তি ধীরে ধীরে অসাড় হয়ে আসছে। মনে হচ্ছে গলার শ্বাস নালী এখনই ভেঙে গুড়িয়ে যাবে।
আদৌ কি তার মুক্তি মিলবে এই কঠিন হৃদয়ের দস্যুর থেকে, যার কাজই মানুষকে চূড়ান্ত কষ্ট দিয়ে মেরে পৈশাচিক আনন্দ নেওয়া? তার সামনে সত্য মিথ্যা কি আসে যায়? তবুও মানুষ নিঃশ্বাসের শেষ বিন্দু দিয়ে বাঁচার জন্য লড়ে যায়। এই তরুণের ক্ষেত্রেও তাই হয়েছে। তাকে বাঁচতে হবে। সে অবশ্যই বাঁচবে। চোখের সামনে এই শয়তানের কঠিন পরিণতি না দেখা পর্যন্ত সে মরতে পারে না। কঠিন মনোবলে যুবক নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে রাক্ষস তুল্য ব্যক্তির থেকে সামান্য আলগা করতে পারে নিজের গলা। তাতেই যেন তার মনে হলো কানের কাছে দিয়ে মৃত্যু তাকে ছুঁয়ে গেল। অজ্ঞাত ব্যক্তির আগে ফুস ফুস করতে করতে দুই হাতে ধরে ছুঁড়ে মারল যুবকটিকে। ছিটকে পড়ে অদূরে ভাঙা একটি টেবিলের সাথে লেগে মাথা ফেটে গলগল করে রক্তধারা ছুটে গেল যুবকটির চিবুক বেয়ে। হাত দিয়ে মাথার ফাটা অংশ চেপে ধরে জড়িয়ে যাওয়া কণ্ঠে সর্বোচ্চ তেজ ঢেলে ছেলেটি বলে উঠল, যুবরাজ ভাই, তোতলা মামুনকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। সারা রাতে রিলসে গুড়ি বৃষ্টিটা ভোর রাত্রের দিকে এসে তুমুল বর্ষণের রূপ নিয়েছে। ঘুটঘুটে কালো মেঘে পুরো আকাশ আচ্ছন্ন থাকায় সঠিক সময় অনুমান করা যাচ্ছে না। জানালার সাদা পর্দা ভেদ করে কিঞ্চিৎ আলো কক্ষে প্রবেশ করে জানান দিচ্ছে মোটামুটি ভালোই বেলা হয়েছে। বিশালাকা থাই জানালা বন্ধ থাকার কারণে বৃষ্টির ঝোড়োঝড়ো শব্দের বদলে শো শো শব্দটাই কর্ণকুহরে এসে লাগছে। হঠাৎই ঘুম ভেঙে গেল রাজ্যের। পিটপিট করে পেলব দৃষ্টি মেলল। ঘুম ভালো করে কাটেনি বলে না চাইতেও অক্ষি পল্লব আপনা আপনিই বন্ধ হয়ে গেল। জোর করে চক্ষু খোলে চারপাশে নজর বুলিয়ে নিজের অবস্থান বুঝার চেষ্টা করল। বেডরুম ময় ভুনা খিচুড়ির গন্ধে মম করছে। নিজের বাড়িতেই আছে বুঝতে পেরে শান্তিতে আবার চোখ বুঝে ফেলল। বিছানায় আড়মোড়া ভাঙতে হাত পা ছড়াতেই স্যালাইনের পাইপে টান লেগে ব্যথায় ককিয়ে উঠল সে। আউচ! হাতের দিকে তাকিয়ে গত রাতের কথা মনে পড়তেই ভয়ে শিউরে উঠল রাজ্য। হাতে লাগানো সুই ধীরে ধীরে খুলে অন্য হাতে নজর দিল। হাতটি দেখেই বোঝা যাচ্ছে খুব যত্ন সহকারে ব্যান্ডেজ লাগানো হয়েছে। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে পুরো রুমে ভালো করে চোখ বুলাল। আবছা আলোয় বিশালাকা এক কক্ষ নজরে এলো। কক্ষটি খুবই ছিমছাম সাজানো গুছানো। নিজের ঘাড় সমান এলোমেলো চুলগুলো গুছিয়ে বেঁধে সারা বিছানা জুড়ে নিজের মোবাইল খানা খুঁজে চলল। কিন্তু আফসোস, এই ঘরের কোথাও মোবাইল নামক যন্ত্রটির অস্তিত্ব নেই। তার মানে মোবাইল রেখেই আমি চলে এসেছি। আচ্ছা, এনি আবার চিফের বাসায় যায়নি তো? অফিসে গিয়ে কি জবাব দেব এনিকে? কি এক কেলেঙ্কারিতে ফেসে গেলাম ছি। ধীর পায়ে বিছানা থেকে নেমে কক্ষের বিশালাকা জানালা খুলে পর্দা দুটো সরিয়ে ঘর কিছুটা আলোকিত করল রাজ্য। জানালা খুলতেই বৃষ্টির ঠান্ডা ঝাপটা এসে তার মুখ গলা ভিজিয়ে দিল। সকাল সকাল বৃষ্টির পানি খেলে ঠান্ডা জ্বর দুটোই কাবু করবে ম্যাডাম। এমনিতেই সারা রাত অনেক জ্বালিয়েছেন, এবার একটু এই অসহায়ের উপর দয়া করুন। হঠাৎই রসিকতা মিশ্রিত ভরাট কণ্ঠস্বরে চমকে উঠল রাজ্য। পিছন ফিরে যুবরাজকে দেখে তনু মন দুটোই শিহরিত হল তার। মনে হচ্ছে সে কেবলই গোসল সেরে এসেছে। ওলফ কাটিং চুলগুলো এলোমেলো হয়ে তাতে শিশির বিন্দুর মতো পানি লেগে আছে। ভালো করে শরীর না মোছার কারণে ফুলা ফুলা পেশিগুলোতে বিন্দু বিন্দু পানি জমে রয়েছে। কালো রঙের হাতাবিহীন স্যান্ডো গেঞ্জি এই যুবকের সৌন্দর্য কতখানি বৃদ্ধি করেছে তা কি এই আনাড়ি পুরুষ জানে। আর ওই রক্তজবা ঠোঁট দুটো। হঠাৎই যুবরাজের ব্যান্ডেজ করা হাতের দিকে নজর গেল রাজ্যের। গত রাতের বিভীষিকাময় দৃশ্য মনে পড়তেই হাত পা অসাড় হয়ে এলো তার। মাথার ঘিলু পিন পিন করে ঘুরতে লাগল। আমি কি রাতে জ্ঞান হারিয়েছিলাম? ডক্টর এসে কখন স্যালাইন দিয়ে গেল, কিচ্ছুটি টের পেলাম না। এখন যদি আবার জ্ঞান হারাই তখন? এখন আবার জ্ঞান হারালে যে দিক দিয়ে এই বাসায় এসেছো সেই দিক দিয়েই টুপ করে নিচে ফেলে দেব। এরপর সারাদিন রাস্তার ভেতর বেহুশ হয়ে পড়ে থেকো ফাজিল মেয়ে। কথাটি বলে যুবরাজ নিজের হাতের সাদা টাওয়েল খানা গলায় ঝুলিয়ে হনহন করে চলে গেল।
যুবরাজের এমন আকস্মিক হুমকিতে বোকা বনে গেল রাজ্য। কি সাংঘাতিক লোক রে বাবা! মনে মনে একটা কথা বললাম, সেটাও শুনে নিল। আবার আমাকে ফাজিলও বলে গেল। আমি ফাজিল হলে তুই বেটা হনুমান, বলেই মুখ বাঁকালো রাজ্য। আমাকে গালি দেয়া শেষ হলে দ্রুত ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসো। তোমার জন্য আমিও খেতে পারছি না, খিদেও মরে যাচ্ছি। যুবরাজের এমন অদ্ভুত স্বভাবে চূড়ান্ত ভাবে ঘাবড়ে গেল রাজ্য। যুবরাজ সম্পর্কে আর কোনো প্রকার চিন্তা ভাবনা না করে দ্রুত ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলো। যুবরাজ টেবিলের উপর বাহারি আইটেমের সাথে ভুনা খিচুড়ি বেড়ে নিয়ে বসে আছে। খাবারগুলো লোভনীয় ঠেকলেও রাজ্য সেসবে পাত্তা দিল না। রাজ্যকে দেখতে পেয়ে যুবরাজ মেপে হাসল। এরপর উঠে দাঁড়িয়ে একটা চেয়ার টেনে দিল। বসো এখানে। সকাল থেকে তোমার জন্য রান্নাবান্না করতে করতে কাহিল হয়ে গেছি। এবার খেয়ে আমাকে উদ্ধার করো। যুবরাজের এমন আতিথেয়তা চরমভাবে মুগ্ধ করল রাজ্যকে। মনে মনে খুশি হলেও মুখে কিছুই প্রকাশ করল না। আপনি আমার জন্য রান্না করেছেন? অবাক হয়ে শুধালো রাজ্য। বাহরে, বাসায় মেহমান এলে তার জন্য রান্না করব না? আমি কি কঞ্জুস নাকি? তুমি চাইলে আমি আমার নিজের কলিজা ভুনা করে তোমাকে খাওয়াবো। আপনার কলিজা আমি কোন দুঃখে খেতে যাব? মেয়েদের অনেক কিছু খাওয়ার ইচ্ছে হয়, তাই বললাম আর কি। কথাখানা বলেই চোখ টিপল যুবরাজ। রাজ্য মনে মনে বলে উঠল, ফাজিল। যুবরাজ রাজ্যের মুখের সামনে তুড়ি বাজিয়ে বিগলিত করে হেসে বলে উঠল, মনে মনে আমাকে ফাজিল বলছো, এম আই রাইট? রাজ্য চোখ বড় বড় করে যুবরাজের মুখের দিকে তাকিয়ে দুই হাত জোর করে বলে উঠল, ক্ষমা কইরে দেন, আমার ভুল হোচ। ক্ষমা করব এক শর্তে। কি শর্ত? সবগুলো খাবার খেয়ে খেয়ে আমার প্রশংসা করতে হবে। আপনি নিজেই রেঁধেছেন সব। আপাতত আমিই রেঁধেছি, বিয়ে করলে বউ রাঁধবে। যুবরাজ যে চরম আকারের ঠোঁট কাটা নির্লজ্জ, এটা রাজ্য আরও অনেক আগেই বুঝতে পেরেছে। তাই বাড়তি কথা না পেঁচিয়ে যুবরাজের টেনে দেয়া চেয়ারে ধপ করে বসে পড়ল। তাড়াতাড়ি খাবার দিন, আমাকে অফিসে যেতে হবে। আজ শুক্রবার, আজ কিসের অফিস? রাজ্য মাথা চুলকে মনে মনে ভাবল, নিজের অফিস বন্ধ নিজেই জানি না। বেটা ঠিক মনে রেখেছে, অফিস না থাকলেও আমাকে বাড়ি ফিরতে হবে। প্লেটে খিচুড়ি বাড়তে বাড়তে যুবরাজ কঠিন কণ্ঠে বলে উঠল, তুমি দিনের বেলায় এক সেকেন্ডের জন্য এই বাসা থেকে বেরোতে পারবে না। যুবরাজের এমন কথায় অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল রাজ্য। কেন পারবো না? কারণ এখানে আমার খুব ভালো রেপুটেশন আছে, প্লাস আমি সিঙ্গেল, এটা সবাই জানে। আমার বাসা থেকে মেয়ে বেরুতে দেখলে সবাই খুব খারাপ ভাবে নিবে ব্যাপারটা। আর আমি আমার জন্য মোটেও ভাবছি না। আমি নিজেই খুব খারাপ মানুষ। আমি চাই না তোমাকে কেউ আর চোখে তাকিয়ে দেখুক। কথাটা বলে প্লেটে সুন্দর করে খাবার গুছিয়ে রাজ্যের সামনে পরিবেশন করল যুবরাজ। যুবরাজকে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে রাজ্য। এত কোনো সাধারণ ছেলে নয়, পুরো প্যাকেজ। খাবার সামনে পেয়ে স্পুন রেডি করতে করতে যুবরাজের উদ্দেশ্যে রাজ্য বলল, আপনিও বসুন। যুবরাজ নিজের প্লেটে খাবার বাড়তে বাড়তে বলে উঠল, বৃষ্টির দিনে চামচ রেখে হাত দিয়ে আচার আর খিচুড়ি মাখিয়ে 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 খেয়ে দেখো, অনেক মজা লাগবে। নিজের উত্তেজনা এবার আর ধরে রাখতে পারল না রাজ্য। মুখে খাবারের লোকমা তুলতে তুলতে মুচকি হেসে বলে উঠল, আপনাকে যে বিয়ে করবে সে অনেক লাকি। খাবার চিবুতে চিবুতে যুবরাজ বলে উঠল, তাহলে সেই লাকি পারসন আপনি নিজেই হয়ে যান ম্যাডাম। মুখে তোলা খাবারগুলো গট করে রাজ্যের গলায় আটকে গেল। মুহূর্তেই চোখ লাল হয়ে কাশি এসে অবস্থা বিগড়ে গেল। রাজ্যের এহেন দশা দেখে ঝটপট পানি এগিয়ে দিয়ে মাথায় চাপড় দিল যুবরাজ, তুমি সবকিছুতেই বড্ড আনাড়ি রাজ্য। তোমাকে মনে হয় তাড়াহুড়ো করার জন্য সবসময় দুই পাশ থেকে দুই শয়তান গুঁতোতে থাকে, তাই না? পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে ফ্যাসফ্যাসে কণ্ঠে রাজ্য বলে উঠল,
আমার দুই পাশের দুই শয়তানের চেয়েও আপনি বেশি মারাত্মক। আপনি আপাতত আমাকে গুতানো বন্ধ করুন। আমার তো শিং নেই, তাহলে কিভাবে গুঁতো দিলাম তোমাকে? আমি কি না খেয়েই উঠে যাব? এহনা, প্লিজ রাগ করো না। মুখে স্কচ টেপ মেরেছি, আর কিচ্ছুটি বলবো না। কথাখানা বলেই মুখে হাওয়ায় টেপ মারার মতো ভং করল যুবরাজ। এটা দেখে রাজ্য ফিক করে হেসে দিল। একমনে খেতে খেতে যুবরাজ খুব খুব করে কেসে উঠল। আপনার আবার কি হলো, এভাবে কাঁদছেন কেন? একটা কথা বারবার গলায় এসে খুব বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি করছে। বারবার পেটে ঢুকানোর চেষ্টা করছি, কিন্তু পেটে থাকতেই চাইছে না। খুবই করুণ স্বরে কথাটা বলে আবার কাঁদতে লাগলো যুবরাজ। খাবার খেতে খেতে রাজ্য শুধাল, কোন কথা পেটে থাকছে না? তোমার হাসি সুন্দর, হাসলে তোমাকে বউ বউ লাগে। যুবরাজের এহেন কথায় লজ্জায় রাজ্য মাথা নিচু করে খাবার খাওয়ায় মনোনিবেশ করল। কিন্তু খাবার যেন গলা দিয়ে নামছেই না। দুই কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে যেন। বহু কষ্টে সবগুলো খাবার শেষ করে উঠে দাঁড়ালো রাজ্য। খাবার অনেক মজা হয়েছে, আপনার অনেক গুণ আছে যুবরাজ শাহির। আমার আরো অনেক কিছু আছে, সময় এলে দেখাবো। কথাটা বলে দুজনের প্লেট দুটো নিয়ে হনহন করে কিচেনে চলে গেল যুবরাজ। মেয়েটার সামনে থাকলেই বিপদ, কোনোটারই কন্ট্রোল থাকে না, না আমার না ছোটা ভীমের। রেজওয়ান চৌধুরীর ড্রয়িং রুমে বসে আছে শেরহাম। গতকাল রাত থেকে এখন পর্যন্ত রাজ্যের ফোনে সে শখানেক ফোন দিয়েছে। না মেয়েটি ফোন তুলেছে, না ফোন ব্যাক করেছে। বিষয়টা শেরহামকে খুবই হার্ট করেছে। কি ব্যাপার, কে আপনি? ভারিক্কি গলায় কথাটা বলে চশমার উপর দিয়ে শেরহামের দিকে তাকিয়ে রইলেন রেজওয়ান চৌধুরী। রেজওয়ান চৌধুরীকে দেখতে পেয়েই চটপট উঠে দাঁড়ালো শেরহাম। বিনয়ের সাথে সালাম দিয়ে বলে উঠল, আঙ্কেল, আমি শেরহাম ফায়াজ, আপনার বন্ধু সুবহান শেখের ছেলে আমি। শেরহামকে দেখে খুশিতে হো হো করে হেসে উঠলেন রেজওয়ান চৌধুরী। শেরহামের কাঁধে চাপড় মেরে বলে উঠল, আরে বেটা, আগে বলবে না তুমি সুবহানের ছেলে? তা বাবা কি মনে করে এই সময় এলে? রেজওয়ান চৌধুরীর এমন প্রশ্নে কিছুটা থতমত খেল শেরহাম। আসলে আঙ্কেল, রাজ্য কাল থেকে ফোন তুলছে না, তাই ভাবলাম কিছু হলো কিনা। রেজওয়ান চৌধুরী শেরহামের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর তনুজার নাম ধরে হাঁক ছাড়লেন, তোমার মেয়েকে ডেকে আনো, ফোন কেন তুলছে না, আমিও এর জবাব চাইব। তনুজা এবার একটু ইতস্তত করে উঠলেন। দুই হাত সমানে কচলে অপরাধীর ন্যায় বলে উঠলেন, ড্যাশ, আসলে ও ঘরে নেই, ফোনটা রুমে ফেলে গেছে। ঘরে নেই মানে? ছুটির দিনে এই বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছে সে? তেজি কণ্ঠে প্রশ্ন করে তনুজার দিকে উত্তরের আশায় নাক ফুলিয়ে তাকিয়ে রইলেন ভদ্রলোক। হয়তো কোন কেস ইনভেস্টিগেশন এর জন্য গিয়েছে। কথাটি বলে দ্রুত রান্নাঘরে চলে গেলেন তনুজা চৌধুরী। তিনি গত রাতেই রাজ্যকে বাড়ি থেকে ওয়ালটপকে যেতে দেখেছেন। মেয়ের প্রতি তার অগাধ বিশ্বাস আছে। মেয়ে কোনো কেলেঙ্কারিতে নেই, এটা তিনি শতভাগ নিশ্চিত। রেজওয়ান চৌধুরী এই বিষয়টা জানলে অযথা হাল্লা মাচাবে, তাই পুরো ঘটনায় তিনি রাত থেকেই চেপে গিয়েছেন। রেজওয়ান চৌধুরী দ্বিতীয় দফায় হাত ছেড়ে উঠলেন, কি গো ছেলেটা এলো, ওকে কিছু খাবার টাবার দাও। শেরহাম হঠাৎই উঠে দাঁড়াল, আঙ্কেল, আজ আমি আসি, পরে আবার অন্য একদিন আসব। আমার জরুরি কিছু কাজ পড়ে গেছে। সে কি মাত্রই তো এলে? না আঙ্কেল, আজ যাই। রেজওয়ান চৌধুরীর বাড়িতে আর এক মুহূর্ত ও দাঁড়ালো না শেরহাম। তার অনেক কাজ জমে আছে এই শহরে, সবগুলো একটা একটা করে খালাস করতে হবে। প্রথমে নিজের ঝুড়িতে রাজ্যকে তোলা চাই, এরপর যুবরাজের মাংসের কিমা দিয়ে বার্গার। সারাদিনের মেঘ মেদুর আর বৃষ্টির অবসানের পর ধরণীতে কুচকুচে কালো আধার ঘনিয়ে এসেছে সবে। আজ আকাশে রূপালী চাঁদটা উঠেনি। যুবরাজের জন মানব শূন্য ঘরটি রাজ্যের কাছে ডুম ঘরের মতো ঠেকেছে।
কোনো মানুষ নেই, শুধু একটি ছোট কুকুর আর ধবধবে সাদা রঙের মোটা একটা পার্সিয়ান বিড়াল। কুকুরটি যতবার রাজ্যকে দেখেছে ততবার দাঁত খেঁচিয়ে ঘেউ ঘেউ করে উঠেছে। সারাদিন বহু কষ্টে একা একা এই বিশাল ফ্ল্যাটে দিন পার করেছে রাজ্য। এবার আর এক মুহূর্ত দেরি করবে না সে। কিন্তু একটা জিনিস রাজ্যকে খুব ভাবাচ্ছে। সকালে ডাইনিং টেবিলে যুবরাজকে তার কাছে প্রাণোচ্ছল আর মিশুক প্রকৃতির একটা ছেলে মনে হয়েছে। কিন্তু হঠাৎই ছেলেটা রুমে গিয়ে দরজা আটকেছে, সারাদিনের জন্য একবারও বের হয়নি। এটা রাজ্যকে খুব কষ্ট দিয়েছে। সারাটা দিন সে যুবরাজের বেডরুমে শুয়ে বসে দিন কাটিয়েছে। শুয়ে বসে বললে ভুল হবে। সারা রুমে কুট কুট করে এটা সেটা পর্যবেক্ষণ করেছে। মনে মনে নিজেই নিজেকে সান্ত্বনা দিল রাজ্য। হয়তো মন টন খারাপ হয়েছে, মা বাবাকে মিস করছি হয়তো। হঠাৎই নিজের বাড়ির কথা মনে পড়তে ঝট করে বিছানা থেকে উঠে দাঁড়ালো রাজ্য। সে গত রাতে থেকে উধাও। এতক্ষণে নিশ্চয়ই বাবা মা আমার রুমে 1000 বার আমাকে খুঁজেছে। আর এনি যদি বাড়িতে গিয়ে আমায় খুঁজে, তখন তো বাবা আগুনে কেরোসিন ঢালার মতো করে জ্বলে উঠবে। নিজের বাবার রাগী রাগী মুখটা মনে পড়তেই নিজের পোশাক টেনে টেনে ঠিক করে চুলগুলো ভালো করে বেঁধে যুবরাজের কক্ষের দিকে ধীর পায়ে হেঁটে চলল রাজ্য। দরজা ভেতর থেকে বন্ধ করা। রাজ্য দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে দরজায় মৃদু নক করল। কিয়ৎক্ষণ বাদে ভেতর থেকে উত্তর এলো, এসো। দরজার নব ঘুরিয়ে রাজ্য যুবরাজের কক্ষে প্রবেশ করতেই সিগারেটের উটকো গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কোনো মতে নিজের নাক চেপে ধরে গন্ধ রোধ করল রাজ্য। এভাবে আলো নিভিয়ে বসে বসে সিগারেট ফুঁকছেন কেন? আমার ঘর, আমার ইচ্ছে। গমগমে কণ্ঠে কথাটি বলে যুবরাজ আবার নিকোটিনের ধোঁয়া উড়াতে ব্যস্ত হল। কক্ষটি এতটাই অন্ধকার যে যুবরাজের সিগারেটের আগুনের লাল রঙা স্ফুলিঙ্গ ছাড়া আর কিচ্ছুটি দেখা যাচ্ছে না। দ্রুত বিড়ি ফুঁকে স্ট্রেতে অর্ধ খাওয়া সিগারেট হেসে ধরে উঠে দাঁড়ালো যুবরাজ। এরপর পুরো রুম আলোকিত করে রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন বাণ ছুড়ল, এখানে এসেছ কেন? যুবরাজের এমন প্রশ্নে রাজ্য কিছুটা লজ্জিত হল। ইতস্তত করে বলে উঠল, আসলে আমি চলে যাব এখন। তাই মনে হলো আপনাকে বলে যাওয়া উচিত। কিন্তু মনে হচ্ছে আপনি বিরক্ত হয়েছেন। অসময়ে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। কথাটি বলে রাজ্য পিছন ফিরে প্রস্থান করার জন্য পা বাড়াল। পেছনে থেকে যুবরাজ বজ্রকণ্ঠে ডেকে উঠল, রাজ্য, তুমি কি জন্য গত রাতে আমার বাসায় এসেছিলে? যুবরাজের এমন ভয়ানক কণ্ঠে থরথর করে কেঁপে উঠল রাজ্য। চোখের কোণে সামান্য অভিমানের জল ও জমল বটে। এই যুবরাজ আর সকালের যুবরাজ দুজন যেন আলাদা ব্যক্তি। এই যুবরাজকে খুব খুব অপরিচিত ভয়ঙ্কর ঠেকেছে রাজ্যের কাছে। কি হলো প্রশ্ন শুনতে পাওনি? দ্বিতীয়বার হুঙ্কার ছাড়ল যুবরাজ। রাজ্য নিজের চোখের কোণে জমে থাকা জল আঙ্গুল দিয়ে মুছে শুকিয়ে যাওয়া রুক্ষ কণ্ঠ ফাঁকা ঢোক গিলে ভেজানোর চেষ্টা করল। আমি ইচ্ছে করে এখানে আসিনি। বেনজির আশফির বাড়ি ভেবে ঢুকে পড়েছি। সরি। বহু কষ্টে কথাটি বলে রাজ্য আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। যুবরাজের সামনে থেকে দৌড়ে এসে মেইন গেটের দরজা খুলতে উদ্যত হল। হঠাৎই পেছনে থেকে যুবরাজ বলে উঠল, এখান দিয়ে যেতে পারবে না তুমি। কথাটা বলেই রাজ্যের ব্যান্ডেজ করা হাতে চেপে ধরে টেনে হিচড়ে একটি কক্ষে নিয়ে দাঁড় করালো রাজ্যকে। যুবরাজের হিংস্রতা দেখে মুখের ভাষা যেন হারিয়ে ফেলছে রাজ্য। কক্ষটির বিশালাকা দরজা খুলে যুবরাজ আঙ্গুলি নির্দেশ করল, এখান থেকে ঝুলে ঝুলে নামবে। আর যদি নামতে গিয়ে পড়ে যাও তাহলে একদম ড্রেনে চলে যাবে, আর ড্রেন থেকে একদম আকাশে। কোনো ঝামেলা হবে না, লাশেরও খোঁজ পাবে না কেউ। কথাটি বলেই যুবরাজ হনহন করে ধরাস করে রুমের দরজা লাগিয়ে চলে গেল। দরজার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আহত কণ্ঠে রাজ্য বলল, আপনি খুব খারাপ।
জন মানব শূন্য একটি বারে মদ খেয়ে নেশায় চুর হয়ে টেবিলে উপুর হয়ে আবোল তাবোল বকছে মোকাদ্দেস নামের এক লোক। বয়স তার 50-এর ঊর্ধ্বে। তিন কুলে কেউ না থাকায় মোকাদ্দেসের বাড়ি ফেরার কোনো তাড়া নেই। হঠাৎই অদ্ভুত এক শব্দ মোকাদ্দেসের কর্ণকুহরে প্রবেশ করল। নেশায় মশগুল মোকাদ্দেস সেটা আমলে না নিয়ে চোখ বুজে ওভাবেই পড়ে রইল। শব্দটির মাত্রা ধীরে ধীরে বাড়তে লাগল। এবার বেশ বিরক্ত হল মোকাদ্দেস। কোনো মতে মাথা তুলে শব্দের উৎসের দিকে নজর দিল সে। মোকাদ্দেস এতটাই নেশা করেছে যে এক হাত দূরত্বের জিনিস সে পরিষ্কার দেখতে পাচ্ছে না। তবুও দুই হাতে চোখ কচলে বোঝার চেষ্টা করল কে শব্দ করছে। সামনে দাঁড়ানো মৃত্যুদূত তুল্য মানুষটিকে দেখে মোকাদ্দেসের সকল নেশা সেকেন্ডের ব্যবধানে কেটে গেল। সামনে দাঁড়ানো লম্বা চওড়া শক্তপোক্ত মানুষটির হাতে বিশালাকা এক হ্যামার। মেঝের সাথে ঘষে ঘষে টেনে নিয়ে আসার কারণে সেই হ্যামার থেকে এমন বিকট শব্দ আসছে। টেবিলে ভর দিয়ে বিস্ফারিত চোখে দাঁড়িয়ে গেল মোকাদ্দেস। সামনে দাঁড়ানো আগন্তুককে দেখে মোকাদ্দেস এর হৃৎপিণ্ড বুকের খাঁচা ভেদ করে বেরিয়ে আসার উপক্রম হল। পানি পিপাসায় বুকের ছাতি পর্যন্ত খা খা করে উঠল। হাতের কাছে উল্টে পড়ে থাকা মদের খালি বোতল টেবিলে বাড়ি দিতেই ঝনঝন শব্দে চারপাশ আলোড়িত হল। সেই শব্দে মোকাদ্দেস নিজেই ভয় কেঁপে উঠল। রাতের সকল নিস্তবতা ভেদ করে আগন্তুক বিদঘুটে শব্দে হেসে উঠল। এই হাসির মানে মোকাদ্দেস জানে, কিন্তু কিছুতেই দুদিনের ছোকরার সামনে দুর্বল হবে না মোকাদ্দেস। দরকার পড়লে নিজে মরার আগে এই মদের ভাঙা বোতলের টুকরো এই জানোয়ারের বুকে গেঁথে দিয়ে তবেই সে মরবে। মনে মনে আমাকে কিভাবে মারবি সেটা ভেবে ফেলেছিস তবে নাকি? গমগমে ভয়ঙ্কর কণ্ঠে প্রশ্নখানা করে সিংহের মতো মোকাদ্দেস এর দিকে তাকিয়ে রইল আগন্তুক। সেই দৃষ্টি দেখে ভয়ে অন্তরাত্মা লাফিয়ে উঠল মোকাদ্দেসের। তবুও উপরে মোকাদ্দেস শক্ত রইল। আগন্তুক হাতুড়ি মেঝেতে সামান্য ঠুক ঠুক করতে করতে মোকাদ্দেস এর দিকে দৃষ্টি দিল। এই হাতুড়ি দিয়ে তোর মাথায় একটা বাড়ি দিলে কি হবে জানিস? তোর মগজ গলে ছিটকে ঢাকা শহর পার হয়ে অন্য বিভাগে চলে যাবে। কিন্তু তোর মগজ আমি এভাবে নষ্ট হতে দেব না। তোর মগজ আমি নিজে ভেজে খাব। আগন্তুকের মুখে এমন বীভৎস কথা শুনে পেট গুলিয়ে উঠল মোকাদ্দেসের। মুহূর্তেই বমির উদ্রেক হল। আটকাতে না পেরে সেখানেই বমি করে দিল মোকাদ্দেস। এটা দেখে আগন্তুক হো হো শব্দ তুলে হেসে উঠল। তোর কলিজা চোখ সব আমি তুলে নেব মোকাদ্দেস। জীবনে অনেক ভুগিয়েছিস আমাকে, এবার আমাকে একটু শান্তি দে, তুইও শান্তিতে থাক। আগন্তুক তার লম্বা থাবা যুক্ত হাত দিয়ে মোকাদ্দেসের গলা চিপে ধরতেই মোকাদ্দেস তার হাতে থাকা কাচের ভাঙা বোতলের টুকরো দিয়ে আগন্তুকের শরীরে আঘাত করল। সহসাই ঝরোঝরো করে রক্ত ঝরল তার শরীর থেকে। সেই রক্তের দিকে তাকিয়ে শ্লেষ হাসল আগন্তুক। তোর প্রতি আমি অনেক খুশি হলাম মোকাদ্দেস। তুই মরার আগেও বাঁচার চেষ্টা করেছিস। এমন কাউকে খুন করার মজাই আলাদা। যারা মুহূর্তেই ধরাশায়ী হয়ে যায় তাদের আমার পছন্দ না। এই যে তুই আমাকে আঘাত করে চরম পর্যায়ের কন্ট্রোল লেস রাগটা তুলে দিলি, এখন তোকে বীভৎসভাবে মারতে আমার কোনো অনুশোচনা হবে না। এবার মোকাদ্দেস তার শরীরের সকল শক্তি খুইয়ে ফেলল। হাঁটু মুড়ে দুই হাত জোর করে কেঁদে উঠল মোকাদ্দেস। আমাকে মারবেন না সাহেব, আমাকে ছেড়ে দিন। আমি ভুল করে ফেলেছি। আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব। শেষবারের মতন আমায় ক্ষমা করুন। মোকাদ্দেসের কান্নায় আকাশ বাতাস ভারী হল, কিন্তু সেই কান্না হাওয়ায় মিলিয়ে আবার পরিবেশ নিস্তব্ধ হল। তোকে না মারলে আমি ঘুমাতে পারবো না রে মোকাদ্দেস। খুনের নেশা বড্ড খারাপ। এক একজনের এক এক রকম নেশা থাকে জানিস তো নাকি? আমার নেশা হচ্ছে খুনের নেশা। তুই মরে যা মোকাদ্দেস, না হলে আমি নিজেই মরে যাব। আগন্তুক তার হাতের ভারী হ্যামার দিয়ে মোকাদ্দেসের চিবুক বরাবর আঘাত করতেই গগনবিদারী এক চিৎকার দিয়ে উঠল মোকাদ্দেস। কিন্তু কিটকিটিয়ে হেসে উঠল আগন্তুক।
তার সারা শরীর মোকাদ্দেসের রক্তে রঞ্জিত। এটাই তো সে চেয়েছিল। রক্তের স্বাদের চাইতে বড় স্বাদ আর কি আছে এই নশ্বর ধরণীতে। মোকাদ্দেস এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে আঘাত করার সাথে সাথেই। অত ভারী বস্তুর আঘাত মধ্যবয়স্ক একজন মানুষ কিভাবে সহ্য করবে? মোকাদ্দেসের চেহারা পুরোটাই থেতলে গিয়েছে। চেহারা দেখে কিছুতেই বোঝা যাচ্ছে না এই লোকের সঠিক পরিচয় কি। এমন বিভৎস চেহারা যে কেউ দেখলে ভয়ে জ্ঞান হারাবে। কিন্তু আগন্তুক খুব মনোযোগ দিয়ে দেখছে এই চেহারা আর তৃপ্তির হাসি হেসে যাচ্ছে সমানে। এক হাতে হ্যামার, অন্য হাতে মোকাদ্দেসের পা টেনে টেনে আগন্তুক তার গাড়ির দিকে অগ্রসর হল। এবার লাশটির সকল অর্গানগুলো খুলে নিলেই কাজ শেষ। চারিদিকে মিষ্টি মধুর ফজরের আজান হচ্ছে। একটু পরেই রাতের কালিমা দূর হয়ে ভোরের আলো ফুটবে। সারা রাত দুই চোখের পাতা এক করেনি রাজ্য। যুবরাজের এমন রুক্ষ বিহেভ কোনোভাবেই মন থেকে ঝেড়ে ফেলতে পারছে না সে। কিছু তো একটা আছে, তবে এই কিছুটা কি সেটা আমাকে জানতেই হবে। ঝটপট বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল রাজ্য। নামাজ শেষ করে ল্যাপটপে গুরুত্বপূর্ণ কিছু কাজ সারতে সারতে 7টার উপরে বেজে গেল। ঘড়িতে সময় দেখে দ্রুত ওয়াশরুমে চলে গেল রাজ্য। গোসল সেরে নিজের ইউনিফর্ম পরে ড্রয়িং রুমে আসতেই রেজওয়ান চৌধুরী কর্কশ কণ্ঠে বলে উঠল, আজকাল কাজের খুব চাপ মনে হচ্ছে। রাতে দিনে মিলিয়েও বাসায় থাকার ফুসরত পাচ্ছ না। রাজ্য জানে তার বাবার এমন আচরণের মানে কি। রাতে ফিরে শেরহামের মেসেজ দেখেই সে সব কিছু বুঝে গিয়েছে। ছেলেটা একটু বেশি বাড়াবাড়ি করছে বলে মনে হচ্ছে রাজ্যের কাছে। রেজওয়ান চৌধুরীর কথাকে পাত্তা না দিয়ে একটা চেয়ার টেনে খাবার টেবিলে বসে পড়ল রাজ্য। মা, দ্রুত খাবার দাও, অফিসের লেট হয়ে যাচ্ছে। এদিকে আমি যে একটা প্রশ্ন করেছি সেটার উত্তর দেবার প্রয়োজন মনে করছো না নাকি? চড়া মেজাজ দেখিয়ে কথাটি বলে রক্তচক্ষু নিয়ে রাজ্যের পানে তাকিয়ে রইলেন রেজওয়ান চৌধুরী। খাওয়া বন্ধ করে প্লেটে পরোটাটা ছুঁড়ে ফেলে রাজ্য কিছুটা উত্তেজিত হয়ে বলে উঠল, চাকরিটা ছেড়ে দেই বাবা, কি বলো? আজ নতুন আমাকে বাড়ি থেকে হুটহাট বেরিয়ে যেতে দেখেছ। সারাদিন রাত এত কাজের প্রেসারে থাকি, তার মধ্যে বাসায় এলে একের পর এক তোমার হাজার খানেক প্রশ্ন। এগুলো আর জাস্ট নিতে পারছি না আমি। প্লেটে পরোটা রেখেই হাত ঝাড়া দিয়ে শব্দ করে চেয়ার টেনে উঠে গেল রাজ্য। তনুজা বুকের দীর্ঘশ্বাস লুকিয়ে ঝুটা প্লেট টেবিল থেকে সরাতে সরাতে বলে উঠলেন, তুমি দিনে দিনে এমন রুক্ষ হয়ে যাচ্ছ কিভাবে রেহানের বাবা? রেহান নাম শুনে বুকের ভেতর ধক করে উঠল রেজওয়ান চৌধুরীর। রক্ত জমা চোখ দুটো জলে ছলছল করে উঠল। কুঁচকে যাওয়া বৃদ্ধ চোখের সামনে ভেসে উঠল 28 বছর বয়সী ধবধবে ফর্সা লম্বা চওড়া সুদর্শন হাসি মাখানো ছেলের চেহারাখানা। ছেলেকে সমস্ত স্বাধীনতা দিয়ে উচ্চ শিক্ষার জন্য বিদেশ পাঠিয়েছিলেন তিনি। রেজওয়ান চৌধুরী চেয়েছিলেন ছেলে পুলিশের বড় অফিসার হবে, কিন্তু রেহানের এক জেদ, সে ডক্টর হবে। ছেলের জেদ মেনে নিয়ে ছেলেকে বাইরে পাঠিয়ে দিলেন। বিদেশে ভালো মেডিকেল কলেজে চান্স পেয়ে রেহান বড় ডক্টর ঠিকই হলো, কিন্তু দেশে আর ফিরে এলো না। লাস্ট আর হদিস পর্যন্ত পাওয়া গেল না আজ পর্যন্ত। কোথা থেকে কখন কি হয়ে গেল বৃদ্ধ বাবা মা কিছুই আন্দাজ করতে পারলেন না। রেজওয়ান চৌধুরী আজও ভেবে পান না তার সহজ সরল হাসি খুশি ছেলেটাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার কি কারণ। ঝকঝকে সাদা টাইলসে মোড়ানো বিশাল ওয়াশরুমের বেসিনের বেদিতে দুই হাতে ভর দিয়ে কিঞ্চিত ঝুঁকে দাঁড়িয়ে আছে যুবরাজ। বুকের বাম পাশের উপরের দিকে গভীর এক ক্ষত থেকে চুইয়ে চুইয়ে ঘন টকটকে লাল তরল পদার্থ গড়িয়ে ভিজিয়ে দিচ্ছে যুবরাজের সারা শরীর। এতে যুবরাজের কোনো ভ্রুক্ষেপ নেই। আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সে তার নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তার জ্বলন্ত চোখ জোড়া কোনো হায়নার থেকে কম নয়। নিজেকে নিজের কাছেই পশুতুল্য লাগছে। এমনটাই কি হবার কথা ছিল? যেই হাতে মানুষের জীবন রক্ষা করত, আজ সেই হাতেই মানুষের মৃত্যু। আর ভাবতে পারে না যুবরাজ।
রাগে তার চোয়াল শক্ত হয়ে শরীরের পেশিগুলো ফুলে ফেপে উঠেছে। গলার আর কপালের শিরাগুলো ছিঁড়ে যাবার উপক্রম। রাগে নিজের কন্ট্রোল হারিয়ে থরথর করে কাঁপছে যুবরাজ। নিঃশ্বাসের ফস ফস শব্দ ব্ল্যাক ম্যাম্বা বিষাক্ত সাপকেও হার মানাচ্ছে। মুহূর্তেই যুবরাজ সজোরে এক ঘুষি বসিয়ে দিল চকচকে সুন্দর দামি বেসিনের আয়নায়। ওই ঠুনকো জড়বস্তু কি আর পাথররূপী মানুষের শক্তি সামলাতে পারবে? নিমিষেই চূর্ণবিচূর্ণ হয়ে ঝনঝন শব্দ তুলে মেঝেতে পড়ে গেল শখের বহু দামি আয়না। পড়ে যাবার আগে অবশ্য সেই আয়না যুবরাজের থাবার ন্যায় হাতকে রক্তাক্ত করতে ভুলল না। বাইরেই ল্যাপটপে নিজের প্রয়োজনীয় কাজ সারছিল রাভ। হঠাৎ ওয়াশরুমের ভেতরের এমন শব্দে ঘাবড়ে গিয়ে কোলের ল্যাপটপ সোফায় ফেলে দৌড়ে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়াল। ভেতর থেকে আর কোনো আওয়াজ আসছে না এখন। রাভ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে দরজায় সামান্য নক করে বলে উঠল, কাম ডাউন ইউবি। ভেতর থেকে কোনো উত্তর এলো না। রাভ তার কথা শেষ করে ধীর পায়ে ড্রয়িং রুমে চলে এলো। ল্যাপটপের কাজে আর তার মন বসল না। ডিভানে গা এলে মাথার পেছনে দুই হাত রেখে চোখ বন্ধ করতেই দৃষ্টিপটে ভেসে উঠল বছর 2 আগের হাস্যজল স্মৃতি। যুবরাজ তখন নিউ ইয়র্ক মাউন্ট সিনাই হসপিটালের বেস্ট কার্ডিওলজিস্ট। নিউ ইয়র্ক শহরের নামি দামি মানুষের একমাত্র আস্থা ছিল ডক্টর ইউভরাজ। যে কোনো হার্ট রিলেটেড সার্জারি যুবরাজের কাছে ছিল ডাল ভাত। যেখানে প্রবীণ ডক্টররাও জটিল হার্ট অপারেশন করতে দ্বিধাদ্বন্দ্বে ভুগত, সেখানে যুবরাজ কোনো চিন্তা ভাবনা না করেই সার্জারির সাইন করে ফেলত। যুবরাজের জীবনে হার বা ভয় নামক কিছুই ছিল না, না ছিল কোনো পিছুটান। যখন যুবরাজ তার সাফল্যের সোপানে তরতর করে উঠে অগ্রসর হচ্ছে, সেই সময় হঠাৎই মেগান গ্যাব্রিয়েলা নামক এক সুন্দরী বিদেশি তরুণীরা আবির্ভাব হয় যুবরাজের জীবনে। মেয়েটি তার বাবাকে নিয়ে এসেছিল যুবরাজের কাছে। প্রভাব প্রতিপত্তি সমৃদ্ধ অতীব সুন্দরী মেগান যুবরাজের হাত খামচে ধরে নীল নীল চোখে কেঁদে কেটে বলেছিল, প্লিজ ডক্টর সেভ মাই ফাদার। I have no one else in this world except my father. মেয়েটিকে আশ্বস্ত করে অপারেশন এর প্রস্তুতি নিল যুবরাজ। কিন্তু যুবরাজ কি জানত এই অপারেশনই তার ক্যারিয়ার ধ্বংস করে তাকে খুনিতে রূপান্তর করবে। শুধু কি যুবরাজের জীবনই ধ্বংস হয়েছে? কি দোষ ছিল সদা হাস্যজল দুষ্টুমিতে মেতে থাকা ব্রিলিয়ান্ট ডক্টর রেহান চৌধুরীর? কি ভাবছি সেখানে শুয়ে শুয়ে? যুবরাজের গম্ভীর কণ্ঠে চোখ মেলে তাকালো রাভ। উদম গায়ে শুধু একটা হাফ প্যান্ট পরে যুবরাজ কপাল কুঁচকে তাকিয়ে আছে রাভের দিকে। লম্বা সময় ধরে শাওয়ার নেবার কারণে বুকের ক্ষতটা ফ্যাকাশে দেখাচ্ছে। হাতের মুষ্টিটাও সাদা সাদা বর্ণ ধারণ করেছে। যুবরাজ সোফায় ধপ করে বসে সেন্টার টেবিলের নিচ থেকে মেডিকিট বক্স বের করে তুলায় কিছুটা ডেটল লাগিয়ে নিল। পুরনো বিভৎস স্মৃতি যত তাড়াতাড়ি ভুলবি ততই নিজের জন্য মঙ্গল। আই হোপ ইউ গট আন্ডারস্ট্যান্ড। কথাটি বলেই যুবরাজ নিজের ক্ষততে ডেটল চেপে ধরে নির্বিকার রইল। রাভ জানে এসব ব্যথা যুবরাজের নিত্য দিনের সঙ্গী। যুবরাজকে এমন নির্বিকার দেখে প্রথম প্রথম খুব মাথা ঘামাত রাভ, কিন্তু ধীরে ধীরে সেও এসবে অভ্যস্ত হয়ে উঠেছে। শেরহাম তোকে পাগল কুকুরের মতো খুঁজছে। পরশু রাতে তুহিনকে খুব মেরেছে। ধীর কণ্ঠে কথাটি বলে পুনরায় ল্যাপটপ ওপেন করল রাভ। ভনিতা না করে যেটা বলতে চাস সেটাই বল। নাটক একদম পছন্দ করি না। কাট কাট গলায় কথা খানা বলে বুকে ব্যান্ডেজ লাগাতে উদ্যত হল যুবরাজ। রাভ তার ল্যাপটপের কিবোর্ডে খটখট করতে করতে বলল, আর কতদিন এভাবে পাল্টা হামলা হবে? তুই কি এবারও ওকে ভয় পাচ্ছিস? আমি থাকতে তোর ভয় কিসের? ভয় আমার জন্য পাচ্ছি না। এবার সে আটঘাট বেঁধে এসেছে। আসুক। জমের দুয়ার থেকে যেহেতু ফিরে এসেছিস তাহলে এবার আর মরবি না। যুবরাজের এমন হেয়ালি কথায় ঠোঁট কামড়ে কপাল কুঁচকালো রাভ। যেই হাতে এক সময় শোভা পেত স্কালপেল সিজরস ফোরসেপস, সেই হাতে ল্যাপটপ জিনিসটা যেন বড়ই বেমানান।
শহরের পরিত্যক্ত এক ভাগাড় থেকে আজ দুপুর আনুমানিক 2:15-র দিকে মেট্রোপলিটন পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির লাশ পেয়েছে। লাশটির শরীর দেখে আসল নাম ঠিকানা কিছুই শনাক্ত করা যাচ্ছে না। অজ্ঞাত ব্যক্তিটিকে দেখে মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ার খুবলে খেয়েছে। না আছে চোখ, না আছে শরীরের কোনো অর্গান। এরকম বীভৎস লাশ কেউ কোনো দিন দেখেনি। পুলিশের ধারণা কোনো সাধারণ মানুষের পক্ষে এভাবে কাউকে হত্যা করা সম্ভব নয়। যদি কেউ করে থাকে তবে সে সাইকো কিলার। টিভির পর্দায় খবরটি দেখে বিরক্তিতে সূচক শব্দ করে রিমোট দিয়ে টিভি বন্ধ করে রিমোটটি দূরে ছুঁড়ে মেরে কপাল চেপে ধরে চোখ বন্ধ করে ফেলল রাজ্য। প্রতিদিন কেউ না কেউ খুবই বীভৎসভাবে মারা যাচ্ছে। এজন্য পুরো ডিপার্টমেন্ট অনেক চাপে আছে। দম ফেলার ফুসরোধটুকু হচ্ছে না। এর মধ্যে আবার নতুন খুন। কিলার এতটাই চালাক কোনো ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত রাখছে না। গত 1 বছরে এ পর্যন্ত 37 জন মানুষের খুন হয়েছে। একটারও কোনো প্রুফ রাখেনি কিলার। নানান ব্যস্ত চিন্তার মাঝে হঠাৎ কলিং বেলের শব্দে ধ্যান ভাঙল রাজ্যের। বার দুয়েক কলিং বেল বাজার পর আশেপাশে মিসেস তনুজাকে না দেখতে পেয়ে নিজেই দরজা খুলতে চলে গেল। এ কি আপনি এই অসময়ে? দরজা খুলতেই শেরহামকে দেখে বেশ অবাক হল রাজ্য। বাড়ি পর্যন্ত এসে দেখা করার মতো কোনো সম্পর্ক এখনো তৈরি হয়নি তাদের মধ্যে। তাহলে এই লোক দুইবার বাড়িতে এসে কি জাহির করতে চাচ্ছে? আমাকে দেখে অখুশি হলেন মনে হচ্ছে। প্রশ্নটি করে স্মিত হেসে রাজ্যের পানে গভীর দৃষ্টি ফেলল শেরহাম। না অখুশি হব কেন? আসুন ভেতরে আসুন। শেরহামকে ভেতরে আসতে বলে আগে আগে চলে গেল রাজ্য। এই মুহূর্তে শেরহামকে নিয়ে তার ভাবার সময় কই। এই কেস সলভ করতে গিয়ে নিজের জীবনের মোড় কোন দিকে যাবে সেটাই ভেবে কুলকিনারা পাচ্ছে না রাজ্য। ড্রয়িং রুমে ছেলে মানুষের কণ্ঠস্বর শুনে সিঁড়ি বেয়ে ধীর পদে নেমে এলেন রেজওয়ান চৌধুরী। গত রাত থেকে তার শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। ইদানিং হুটহাট শরীর খারাপের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। রেজওয়ান চৌধুরীকে দেখে সিঁড়ির কাছে এগিয়ে এলো শেরহাম। সম্মান প্রদর্শন শেষে কিছুক্ষণ মৌন থেকে পরিষ্কার কণ্ঠে বলে উঠল, আঙ্কেল, রাজ্যকে বিয়ের ব্যাপারে বাবা আপনার সাথে কথা বলতে চেয়েছে। আমাদের পক্ষ থেকে কোনো প্রবলেম নেই। আকস্মিক বিয়ের কথা শুনে কিছুটা চিন্তিত হলেন রেজওয়ান চৌধুরী। সেই সাথে অবাক নয়নে শেরহামের পানে তাকিয়ে রইল রাজ্য। শেরহাম উত্তরের আশায় রেজওয়ান চৌধুরীর পানেই দৃষ্টি নিবন্ধ রাখল। কিছুক্ষণ থমকে শেরহামের পানে তাকিয়ে নিচু কণ্ঠে রেজওয়ান চৌধুরী বলে উঠল, তোমার বাবার সাথে আমি কথা বলবো। তার আগে আমার মেয়ের সাথে আমার কিছু কথা আছে। এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় বাবা। আসছি। কথাটি বলেই রাজ্য গটগট করে সিঁড়ি বেয়ে দোতলায় নিজের রুমে চলে গেল। রাজ্যের মুখে নিজের রিজেক্ট হবার ব্যাপারটা শেরহামের ইগোতে খুব বড় একটা ধাক্কা দিল। অদ্ভুত কিলবিলিয়ে উঠার আগে চোয়াল শক্ত হয়ে কপালের শিরা ফুলে উঠল শেরহামের। হাত মুষ্টিবদ্ধ করতেই পেশি ফুলে পোশাকের অভ্যন্তরের ভয়ঙ্কর ক্ষতের ব্যান্ডেজ ফেটে গলগল করে বেরিয়ে এলো তরতাজা রক্ত। ফরেনসিক ডিপার্টমেন্ট জুড়ে সকলের মধ্যে বিশাল অস্থিরতা পরিলক্ষিত। পোস্টমর্টেম করেও মোকাদ্দেস এর খুনিকে তা শনাক্ত করা যায়নি। এদিকে মোকাদ্দেস এর চোখ দুটো তুলে নেওয়া হয়েছে, সাথে কিডনি হৃৎপিণ্ডগুলোও উধাও। শুধু তাই নয়, খুব সুনিপুণভাবে দাঁতের কপাট উপরে ফেলা হয়েছে। টেনে তোলা হয়েছে কাঁচা কাঁচা আঙ্গুলির নখগুলিও। জিভটাও টেনে ধরে মুড়িয়ে কেটে দেয়া হয়েছে। এরকম রক্তহীন করা খুন না কেউ দেখেছে না শুনেছে। হাতে একটা পেপার ওয়েট নিয়ে বেনজির আশফি সেটিকে ঘুরাচ্ছেন আর একমনে চিন্তা করে যাচ্ছেন, এরকম একজন মধ্যবয়সী লোকের সাথে কার এমন জঘন্য শত্রুতা, যেই শত্রুতায় এমন নিষ্ঠুর মৃত্যু। যুবরাজের বিশাল বড় অ্যাপার্টমেন্টের থমথমে বেডরুমে সামিনার কোলে মাথা রেখে ফ্লোরে বসে আছে যুবরাজ। না সামিনা তার মাথায় ভালোবাসার হাত বুলাচ্ছেন, না কোনো মমতার বাণী শোনাচ্ছেন।
কিয়ৎক্ষণ এভাবেই কেটে যাবার পর সামিনা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে সকল নিস্তবতা ভেঙে শক্ত কণ্ঠে শুধালেন, আজ পর্যন্ত তোর কোনো কিছুতেই আমি বাধা প্রদান করিনি। না তোকে কখনো কোনো বিষয়ে প্রশ্ন করেছি, না কোনো জবাব চেয়েছি। তবে আজ তোকে একটা প্রশ্ন করার জন্য মন বারবার আগ্রাসী হয়ে উঠছে। কি এমন প্রশ্ন মা, যেটা করতে তোমাকে এতবার ভাবতে হচ্ছে? কিঞ্চিত মাথা তুলে অসহায় ভঙ্গিতে সামিনাকে প্রশ্নটা করে আবার সামিনার হাঁটু জড়িয়ে শুয়ে পড়ল যুবরাজ। সামিনা কিছুক্ষণ মৌন থেকে নিজের সরু হাতটা যুবরাজের মাথায় পরম মমতায় রাখলেন। এরপর ধীরে ধীরে ঘন চুলগুলোতে বিলি কাটতে কাটতে বলে উঠলেন, হঠাৎ নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে এলি কেন? আর এখানেও কোনো হসপিটালে জয়েন করলি না কি জন্য? আর মানুষ খুন, এই হাতে খড়ি কবে থেকে হলো তোর? সামিনার এসব কৌতূহলী প্রশ্ন শুনে পুরনো দিনের হৃদয় বিদারক স্মৃতি গুচ্ছ চোখের সামনে ভেসে উঠতেই যুবরাজের বাদামি চোখ দুটো থেকে খসে পড়ল মুক্ত দানার মতো চকচকে দুফোঁটা নোনতা জল। সেই জল তৎক্ষণাৎ মুছে সামিনার দুই পা জড়িয়ে মুখ লুকালো যুবরাজ। সামিনা বুঝতে পারলেন যুবরাজ কাঁদছে। যুবরাজের কান্নায় বুক ভেঙে এলো সামিনার। তবুও সামিনা কঠোর রইলেন। ছেলেটি তার দিনে দিনে অমানুষ হয়ে যাচ্ছে, এই অমানুষ হবার পিছনের গল্প তাকে জানতেই হবে। হোক কষ্ট, তবুও তিনি আজ গলবেন না। কবে থেকে আমাকে এভাবে মনের বাইরে দূর করে দিলি বাবা? আমি তো তোর মা ছিলাম না, আমি ছিলাম তোর বন্ধু। তবে আজ কেন সেই জায়গা থেকে আমাকে সরিয়ে দিয়েছিস? আহত স্বরে কথাগুলো বলে নিজের চোখের জল হাতের আঙ্গুলির সাহায্যে মুছে যুবরাজের দুই চিবুক ধরে মুখ উঁচু করে ধরলেন সামিনা। বাদামি গভীর চোখ দুটিতে আজ কোনো হিংস্রতা নেই। মায়াভরা নেত্রযুগল বিষাদে বিদীর্ণ। কান্না চেপে রাখার কারণে তা রক্তবর্ণ ধারণ করেছে। ছলছল চোখ দুটো দেখে মনে হচ্ছে উপচে পড়া জলগুলো এখনই বাঁধ ভেঙে গড়িয়ে পড়বে। ছেলের এহেন বিধ্বস্ত অবস্থা দেখে কলিজা মুষড়ে উঠল সামিনার। তবে কি আমি যোগ্য মা হতে পারিনি? ছেলের মনের খবরই রাখতে পারিনি আমি? এতটা অযোগ্য ব্যর্থ মা কবে কবে হয়েছি? অপরাধীর ন্যায় যুবরাজের দিকে দৃষ্টি পাতলেন সামিনা। ছেলের মায়াবী মুখের দিকে তাকিয়ে অনুসন্ধানের চেষ্টা চালালেন। আমার জীবনের সব কিছু ধ্বংস হয়ে গেছে মাম্মা, আমি কলঙ্কিত হয়ে গিয়েছি। আমার দুই হাত মানুষের রক্তে রঞ্জিত হয়ে থাকে সব সময়। আমার যে পৃথিবীতে বেঁচে থাকার সকল অবলম্বন ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে মাম্মা। কথাগুলো বলতে বলতে যুবরাজের গলা ধরে এলো। আরো অনেক কিছুই বলতে চাইল সে, কিন্তু কণ্ঠ রোধ হয়ে ব্যথায় বিষিয়ে উঠল। ঠোঁট চেপে নিজের কান্না গিলে ফেলার বৃথা চেষ্টা চালালো যুবরাজ। যেই কান্নাটা দীর্ঘ সময় ধরে দমিয়ে রাখার কঠিন চেষ্টা চালাচ্ছিল, সেটা আর আটকে রাখতে পারল না যুবরাজ। সামিনাকে জাপটে ধরে অবুঝ ছোট শিশুর ন্যায় ফুপিয়ে শব্দ করে কেঁদে উঠল। শেরহাম আমার জীবনের সবচেয়ে বিশ্রী কালো অধ্যায় মাম্মা। ও আমার সব শেষ করে দিয়েছে। শেরহামের নাম শুনে কেঁপে উঠলেন সামিনা। তবে কি সেই জয়ী হল? তার উদ্দেশ্যই ছিল কেবল যুবরাজকে শেষ করে দেয়া। যুবরাজের কান্নার সাথে পাল্লা দিয়ে ভারী হল প্রকৃতি। কিছুক্ষণ আগের গুমোট শান্ত পরিবেশ মুহূর্তেই ঘন বর্ষায় রূপ নিল। নীরবে টুপটুপ করে অশ্রু বিসর্জন দিলেন সামিনা। যুবরাজের পিঠে মাথায় সমানে হাত বুলিয়ে যাচ্ছেন সামিনা। আজ এই যুবরাজকে তার মোটেও 29 বছরের কোনো যুবক বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে 5 বছর বয়সের সেই ছোট্ট যুবরাজ যে তার মাকে হারিয়ে অসহায় হয়ে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কান্না করছে। মাম্মাকে সব খুলে বল বাবা। মাম্মা, প্রমিস করছি সব মুশকিল আসান করে দেব। এবার যেন একটু ভরসা পেল যুবরাজ। সামিনার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে পুরনো স্মৃতি চারণে ফিরে গেল। শেরহাম ছিল যুবরাজের বড় মামার ছেলে। গুনে গুনে 2 বছরের ছোট বড় শেরহাম আর যুবরাজ। শেরহামের জন্ম বেড়ে ওঠা নিউ ইয়র্কের ব্রুকলিন শহরে।
যুবরাজের মা মারা যাবার পর সাদাব শাহির প্রথমেই নবনীতার বড় ভাইকে অনেক অনুনয় করেছিলেন যাতে শেরহামের সাথে যুবরাজের দেখভালের দায়িত্ব যুবরাজের মামি মানে শেরহামের মা শর্মিলা নেয়, কিন্তু শর্মিলা এক বাক্যে নিষেধ করে বলে দিয়েছেন, নিজের ছেলের সাথে আরেকজনের ছেলের আদরের ভাগ আমি করতে যাব কোন দুঃখে? অন্য আরেকজনের ছেলেকে কোলে পিঠে করে মানুষ করবার অত শখ নেই আমার বাপু। সেদিন যুবরাজের মামা সুবহান শেখ ছিলেন অসহায়। একমাত্র আদরের ছোট ভাগ্নের জন্য সেদিন তিনি কিছুই করতে পারেননি। খুব ছোট মুখেই তিনি সাদাব শাহিরকে নিজের অপারগতা জানিয়েছিলেন। এরপর সাদাব শাহির সামিনার দ্বারস্থ হয়েছিলেন ভিখারির ন্যায়। যুবরাজ যখন সামিনার কাছে লস অ্যাঞ্জেলসে বড় হতে লাগলো তখন প্রায় সুবহান শেখ যুবরাজের খোঁজ খবর নিতে আসতেন এখানে। যুবরাজের বয়স যখন 6, শেরহাম তখন 8 বছর বয়সের বালক। হঠাৎ একদিন সুবহান শেখের সাথে সামিনার বাসায় বেড়াতে আসে শেরহাম। শেরহামকে দেখেই সামিনার কেমন যেন অদ্ভুত এক অনুভূতি থেকে। একজন 8 বছরের বাচ্চার প্রতি নিজের এমন অদ্ভুত মনোভাবের কারণে নিজেকে নিজেই ধিক্কার দিয়েছিলেন সামিনা। সামিনার বাসটি ছিল শহর থেকে একটু দূরে। চারপাশে বড় বড় পাইন আর বার্চ গাছে বেষ্টিত ছিল সামিনার বাংলো তুল্য বাড়িটি। বাড়িটির অদূরে একটা ছোট ঝিরির মতো ছিল। শীতকালে সেই ঝিরির পানিগুলো জমে উপরে একটা শক্ত বরফের স্তর পড়ে যেত। আশেপাশের এলাকার সকল মানুষ শখের বসে সেই বরফের স্তরগুলোকে কেটে ছোট ছোট কূপের ন্যায় বানিয়ে বড়শি ফেলে মাছ ধরত। খেলার ছলে শেরহাম যুবরাজকে কখন ওই কূপের কাছে নিয়ে যায় সামিনা সেটা টেরি পাননি। কাজকর্ম শেষ হতেই যুবরাজের চিন্তা এসে হানা দেয় সামিনার মস্তিষ্কে। সুবহান শেখকে আদনান শাহিলের সাথে বসিয়ে কাউকে কিছু না বুঝতে দিয়ে নিজে নিজেই সারা বাড়ি গার্ডেন সুইমিং পুল সব জায়গায় খুঁজে বেড়ান। কিন্তু দীর্ঘ সময় ধরে খুঁজেও সামিনা যুবরাজের দেখা পাচ্ছিল না। যখন তখন সামিনা কান্নাকাটি শুরু করে দেয়। সামিনার কান্নায় দৌড়ে আসেন সুবহান শেখ আর আদনান। দুজনেই উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে, কি ব্যাপার সামিনা, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? আমার যুবরাজকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমাকে না বলে ও তো কোথায় এভাবে যায় না। সুবহান শেখ নিজের ছেলেকে না দেখে নিশ্চিতরূপে বলে উঠেন, হয়তো শেরহামের সাথে খেলছে। ভয় পেও না সামিনা, কিচ্ছু হবে না। এরই মাঝে দেখা যায় শেরহাম দৌড়ে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসছে। সামিনা উদ্ভ্রান্তের ন্যায় দৌড়ে শেরহামের সামনে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার শেরহাম, তুমি এখানে? যুবরাজ কোথায়? সামিনার এমন প্রশ্নে চতুর শেরহাম ভরকে না গিয়ে অবুঝ বাচ্চার মতো তাকিয়ে রয় সামিনার পানে। আমি কি করে জানবো যুবরাজ কোথায়? যুবরাজ তো আমার সাথে যায়নি। আমি একাই চারপাশটা ঘুরে দেখছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে এখানে ভূত আছে। আমার মোটেও ভালো লাগছে না তোমার ভূতের বাড়িটিতে। আমি এক্ষুনি বাড়ি চলে যাব। সামিনাকে পাশ কাটিয়ে সুবহান শেখের কাছে এসে বাড়ি ফিরে যাবার জন্য জেদ শুরু করে শেরহাম। নিজের বোনের শেষ চিহ্ন রাজপুত্রের ন্যায় ভাগ্নের চিন্তায় গলা শুকিয়ে আসে সুবহান শেখের। কিন্তু নিজের ছেলের জেদের কাছে হার মেনে সামিনাকে ওই অবস্থায় ফেলে ব্রুকলিনে ফিরে আসেন সুবহান শেখ। যাবার আগে শেরহামের সেই ক্রূর হাসি আজও ভুলেননি সামিনা। ওইটুকুন একটা বাচ্চার মুখে এমন ভয়ঙ্কর হাসি কখনো দেখেনি সামিনা। শেরহামের সেই বিদঘুটে হাসি মনে পড়লে আজও ভয় শিউরে উঠেন তিনি। শেরহামের সেই হাসিকে উপেক্ষা করে আদনান শাহিল আর সামিনা হন্যে হয়ে খুঁজতে থাকে যুবরাজকে। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও যখন যুবরাজের দেখা না পায় সামিনা তখন সে জ্ঞান হারিয়ে ফেলে। একদিকে যুবরাজের চিন্তা, অন্যদিকে সামিনার হাল ছেড়ে দেওয়া সবকিছুই আদনান শাহিলকে চরম অসহায় অবস্থায় এনে দাঁড় করায়। অসহায় আদনান কিভাবে কি সামাল দিবেন কিছুই যেন সুরাহা করতে পারছিল না। ধীরে ধীরে চারপাশে যখন আধার ঘনিয়ে আসছিল তখনই জঙ্গলের ভেতর ঝিরির পাশ থেকে মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে।
জ্ঞানহীন সামিনাকে একটা গাছের সাথে হেলান দিয়ে রেখে দৌড়ে সেই শব্দ অনুসরণ করে ছুটে চলেন আদনান সাহিল। ঝিরির পাশে আসতেই 2 পা ভেঙে অসাড় হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আদনান। কয়েকজন জেলে যুবরাজকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। ঠান্ডায় যুবরাজের ধবধবে ফর্সা শরীর নীলচে বর্ণ ধারণ করেছে। লাল টকটকে ঠোঁট দুটো কুচকুচে কালো হয়ে নিথর হয়ে পড়ে রয়েছে যুবরাজ। চোখের লম্বা ঘন পাপড়ি গুলোতে বরফ জমে সাদা হয়ে আছে। নিজের সমস্ত শক্তি খাটিয়ে মাটি খামচে ধরে উঠে দাঁড়ান আদনান সাহিল। এরপর সেখানে জেলেদের সাহায্য নিয়ে দ্রুত গাড়িতে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান যুবরাজকে। সামিনা আর আদনান আশাই ছেড়ে দিয়েছিলেন যুবরাজের বেঁচে ফেরার। ওগো বিধাতা, মনে হয় সারা জীবন আমাকে সন্তানহীন করে রাখবেন, এজন্য হয়তো দিয়েও আবার নিয়ে যাচ্ছে। আমি কি এতটাই পাপী হয়ে গেলাম? ওরে আল্লাহ, তুমি এতটা নিষ্ঠুর কেন হলে আমার প্রতি? একটা সন্তানের জন্য দিন রাত তোমার কাছে মাথা ঠুকে কেঁদেছি, এটাই আমার পাপ। সামিনার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল সহসাই। হয়তো সৃষ্টিকর্তা সেদিন সামিনার কান্না সহ্য করতে পারেননি, তাই তো অভিজ্ঞ এক প্রবীণ ডক্টরের হাতের জাদুতে ফিরিয়ে দিয়েছিলেন যুবরাজের মিয়ে যাওয়া প্রাণ। জ্ঞান ফিরেই ভোরে থরথর করে কেঁপে উঠে যুবরাজ। নার্স মারফত সামিনার কাছে খবর পাঠালে উন্মাদের ন্যায় কেবিনে প্রবেশ করেন আদনান এবং সামিনা। বাবা মাকে কাছে পেয়ে ডাঙায় তোলা মাছের মতো তোরপাতে তোরপাতে সামিনার পেট খামচে ধরে মুখ লুকিয়ে গুঙিয়ে উঠে যুবরাজ। ভাইয়া আমাকে মেরে ফেলেছে, মাম্মা আমার অনেক কষ্ট হচ্ছে।